আরও প্রায় ২.৫ বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালানোর কড়া হুঁশিয়ারি ইরানের। কেন মানসিকভাবে অসুস্থ হচ্ছে মার্কিন সেনারা? দীর্ঘ ২৩ বছর ব্যাপক হত্যাযজ্ঞের পর অবশেষে ইরাক ছাড়ছে মার্কিন সেনারা। ইরানের ভয়ে কি মধ্যপ্রাচ্যে কি আমেরিকার পতন শুরু? গরুর গোবরের পর এবার গৌমূত্র দিয়ে কীটনাশক এবং সার তৈরি করতে চায় ভারত সরকার। কেলেঙ্কারি বলছে বিরোধীরা। কেন বলছে গরুরা বিপদে? দীর্ঘ ২৩ বছর পর অবশেষে ইরাক ছাড়ছে আমেরিকার সেনারা। আর ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের মাটি ছেড়ে চলে যাচ্ছে মার্কিন বাহিনী। তবে পেছনে রেখে যাচ্ছে গেল ২৩ বছর ধরে চলা হত্যাযজ্ঞ, রক্তাক্ত সংঘাত আর ধ্বংসস্তূপে পরিণত হওয়া এক নগরীকে। গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত দিয়ে ২০০৩ সালে ইরাকে সামরিক আগ্রাসন চালিয়েছিল ইঙ্গো মার্কিন বাহিনী। এখন ইরানের কাছে রীতিমতো ধরাশায়ী হবার পর তেহরানের হামলার ভয়ে পালিয়ে যাচ্ছে কি মার্কিন বাহিনী? এটি কি মধ্যপ্রাচ্যে মার্কিন পরাশক্তির পতনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে? দীর্ঘ ২৩ বছর পর শূন্য হাতে ইরাকের মাটি ছাড়ছে মার্কিন বাহিনী। একসময় আমেরিকার তোয়াক্কাই করতেন না ইরাকি শাসক সাদ্দাম হোসেন। তাকে শায়েস্তা করতে ২০০৩ সালে দেশটিতে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র। সামরিক অভিযানে সাদ্দামের পতন ঘটেছিল ঠিকই, কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধের মাসুল দিতে হয়েছে পুরো দেশকে। অবশেষে আগামী ৩০ সেপ্টেম্বর ইরাকে শেষ হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সব ধরনের মিশন। ১ অক্টোবর থেকে দেশটিতে বিদেশি সেনার কোনো অস্তিত্বই থাকবে না। ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জায়েদি সাফ জানিয়েছেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনীকে ইরাক ছাড়তেই হবে। ২ দশকের যুদ্ধ, হাজারো প্রাণের অপচয় আর কোটি কোটি ডলার খরচের পর ইরাক থেকে শেষ পর্যন্ত কি নিয়ে ফিরছে আমেরিকা? মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, চলতি বছরের অক্টোবরের প্রথম দিন থেকে ইরাক হবে সম্পূর্ণ বিদেশি সামরিক উপস্থিতিমুক্ত একটি রাষ্ট্র। ২ দশকের বেশি সময় ধরে চলা আমেরিকার সামরিক দখলদারি ও অন্তহীন সংঘাত ইরাক রাষ্ট্রটিকে একদম ধ্বংসের প্রান্তে নিয়ে দাঁড় করিয়েছে। সমৃদ্ধ একটি দেশের অর্থনীতি, অবকাঠামো আর হাজারো মানুষের জীবন তছনছ করে দিয়ে গেছে মার্কিন বাহিনী। গণবিধ্বংসী মারণাস্ত্রের খোঁজ, উগ্রবাদী গোষ্ঠী দমন আর শান্তি স্থাপনের অজুহাতে বছরের পর বছর ধরে চালানো আগ্রাসন দেশটির সাধারণ মানুষের জন্য বয়ে এনেছে অসীম দুর্ভোগ। ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনার সংখ্যা ছিল ১,৭০,০০০-এর বেশি। ২০১১ সালে সেনা প্রত্যাহারের পর ২০১৪ সালে তারা আবারও দেশটিতে ফেরে। ২০২১ সালে নিজেদের কার্যক্রম সীমিত করার পর ২০২৪ সালে চুক্তি অনুসারে ধাপে ধাপে গুটিয়ে আনা শুরু হয় সব ধরনের কর্মকাণ্ড। ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মধ্যে খালি করা হতে থাকে প্রধান ঘাঁটিগুলো। ইরাকের মাটি থেকে মার্কিন বাহিনীর বিদায় মূলত ওয়াশিংটনের জন্য বিরাট এক ব্যর্থতার নজির। বর্তমানে বিশ্ব রাজনীতিতে একের পর এক ধাক্কা খাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সহ নানা কারণে কোটি কোটি ডলার ও সেনাবল হারিয়ে মধ্যপ্রাচ্য থেকে পিছু হটতে হচ্ছে তাদের। ইরাকের উত্তরাঞ্চলে অবশিষ্ট অল্প কিছু মার্কিন সেনা আঞ্চলিক উত্তেজনার মুখে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। ফলে নিজেদের বাহিনী রক্ষা ও পরিস্থিতি সামাল দেওয়ার কার্যকর উপায় না পেয়ে তড়িঘড়ি করে পাততাড়ি কোটাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বমঞ্চে অপ্রতিরোধ্য পরাশক্তি হিসেবে নিজেদের পরিচয় ধরে রাখতে মরিয়া ওয়াশিংটন, তবে ক্রমেই ধসে পড়ছে তাদের সেই ঠুনকো গর্ব। ইরাক থেকে মার্কিন সেনা সরানোর পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে আমেরিকার পতন শুরুর সংকেত দিচ্ছে? আরও প্রায় ২.৫ বছর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে ২০২৯ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধ চালাতে প্রস্তুত তেহরান। যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটি দখলে নেয়ার হুমকিও দিয়েছে IRGC। এছাড়া ভুল গোয়েন্দা তথ্যের কারণে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকা ভুল হিসাব নিকাশ করছে বলে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। বলেছেন, ভুলভাল গোয়েন্দা তথ্য ভুয়া খবরের চেয়েও ক্ষতিকর। প্রায় ২ সপ্তাহ ধরে অনেকটাই শান্ত ইরানের রাজধানী তেহরানের রাজপথ। নেই মার্কিন বাহিনীর হামলা আর ইরানের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলায় ছড়িয়ে পড়া অস্থিরতা আর আতঙ্ক। ইরানের তেলের খনি আর স্থাপনায় আমেরিকার লোভাতুর দৃষ্টির মাসুল দিয়ে বিস্ফোরণে আর কাঁপছে না হরমুজ প্রণালী ঘিরে থাকা ইরানের দ্বীপ অঞ্চলগুলো। তেহরানের সাথে ওয়াশিংটনের সমঝোতার জন্য যোগাযোগ হচ্ছে ঘুরিয়ে ফিরে এমন একতরফা বক্তব্য ভাঙা টেপ রেকর্ডারের মতো বাজানো বন্ধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন তার দৃষ্টি হরমুজ প্রণালীর দিকে। এখনও পুরানো স্বভাব থেকে পিছু না হটে দাবি করেছেন হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণেই আছে। যদিও পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত, হরমুজ ব্যবহার করতে চাইলে পাল্টা শর্ত আর হুমকি দিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপগুলো ছিল মারাত্মক ভুল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সহ বিভিন্ন পদক্ষেপে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে আমেরিকা দীর্ঘদিন ভুল হিসাব কষে আসছে। এছাড়া ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিবাদ না করে মানবাধিকার নিয়ে জ্ঞান না দিয়ে ভণ্ডামি থেকে সরে আসতে ফ্রান্সের প্রতি আহ্বান জানিয়েছেন আরাকচি। গত জানুয়ারিতে ইরানের সরকার বিরোধী আন্দোলনে জড়িত থাকার অপরাধে বিদেশিদের আদালতের মাধ্যমে চরম সাজা দেয়া বন্ধের আহ্বানে সম্প্রতি বিবৃতি দিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা সহ 32টি দেশ। ইরানের উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা সংস্থার ভার্চুয়াল অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। বৃহস্পতিবার জানানো হয়েছে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। মার্কিন কর্মকর্তাদের এমন ধারাবাহিক দাবি বাস্তবতা পাল্টাতে পারবে না। হরমুজ প্রণালী এখনো বন্ধ আছে। ইরানের শর্ত না মানা পর্যন্ত এটি আর খুলবে না। যদিও বরাবরের মতোই হরমুজের নিয়ন্ত্রণ ধরে রাখার একতরফা দাবি আর ইরানের বন্দর ঘিরে নৌ অবরোধ নিয়ে ট্রুথ সোশ্যালে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেছেন, ভুয়া তথ্য দিচ্ছে তেহরান। ইরানে মূল্যস্ফীতি ৩০০% ছাড়িয়েছে বলেও দাবি করেছেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক মাধ্যমে জানিয়েছে, ১২ আগস্ট পর্যন্ত ৫৯টি বাণিজ্যিক জাহাজকে হরমুজ পার হতে সহায়তা দেওয়া হয়েছে। আর নৌ অবরোধে শর্ত ভঙ্গ করায় ৩টি জাহাজকে অকার্য করার দাবি করেছে সেন্টকম। জানানো হয়েছে, হরমুজে নিয়ন্ত্রণ ধরে রেখে টহল ও পর্যবেক্ষণের কাজে তৎপর আছে মার্কিন রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ। এদিকে যুক্তরাষ্ট্রের এই দাবি এক ধাক্কায় উড়িয়ে দিয়েছে ইরান। বিপ্লবী গার্ড আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি জানিয়েছেন, যুদ্ধের শুরুতে পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ৩০ থেকে ৪০টি রণতরী থাকলেও এখন আর একটিও নেই। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ইরানের ওপর আবার হুমকি এলে লাখ লাখ মাইল জুড়ে দীর্ঘ বিদ্যুৎ সরবরাহ লাইন, হাজারো বিদ্যুৎ কেন্দ্র, আমেরিকান ও নন আমেরিকান সিস্টেম, এমনকি ইন্টারনেটের সাথে সংযুক্ত বৈশ্বিক অবকাঠামো ঝুঁকিতে পড়বে। নয় আগ্রাসন হলে পাল্টা হামলায় করুণ পরিণতির হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামিনির রাজনৈতিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাসুল সানাইরাত। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এমন অপচেষ্টা করলে ইরানের প্রতিরোধে আরও আগ্রাসী চরিত্র দেখবে শত্রুরা। এবার গোমূত্র বা গরুর মূত্র দিয়ে জৈব কীটনাশক এবং তরল সার তৈরির উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এর অংশ হিসেবে উত্তরপ্রদেশে শুরু হয়েছে গোমূত্র সংগ্রহের পাইলট প্রকল্প। প্রাদেশিক সরকারের দাবি, এর মাধ্যমে কৃষকদের বাড়তি আয়, গ্রামীণ নারীদের কর্মসংস্থান এবং দুধ না দেয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা মিলবে। তবে এই উদ্যোগকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। একে কেলেঙ্কারি উল্লেখ করে বিরোধীরা কেন বলছে গরুরা নিরাপদে নেই। এবার গোমূত্র সংগ্রহের পাইলট প্রকল্প চালু করল ভারত। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের উদ্যোগে বুলন্দ শহরে শুরু হয়েছে গোমূত্র সংগ্রহের এই প্রকল্প। প্রাথমিকভাবে জেলার 15টি গ্রামকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। প্রকল্পটি সফল হলে গোমূত্র সংগ্রহ ও ব্যবহারের বিষয়ে একটি আনুষ্ঠানিক নীতি তৈরি করা হবে এবং ভবিষ্যতে উত্তরপ্রদেশের আরও এলাকায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সিয়ানা তহসিলের নারসাইনা গ্রামে একটি কৃষক উৎপাদক সংগঠন বা এফপিওর মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের আওতায় বর্তমানে প্রতিদিন প্রায় 500 লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। গ্রামগুলোতে সংগৃহীত গোমূত্র রাখার জন্য 200 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্কও বসানো হয়েছে। ভবিষ্যতে সংগ্রহের পরিমাণ বাড়ানোর পাশাপাশি প্রতি লিটার গোমূত্রের জন্য সর্বোচ্চ 20 রুপি করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই প্রকল্পে বিশেষভাবে যুক্ত করা হয়েছে গ্রামীণ নারীদের। গোমূত্র সংগ্রহে সহায়তা করা নারীরা প্রতি লিটারে 2 রুপি করে কমিশন পাচ্ছেন। এতে কৃষিকাজের বাইরে তাদের জন্য অতিরিক্ত আয়ের একটি সুযোগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 300 নারীকে নিয়ে প্রকল্পটির যাত্রা শুরু হয়েছে এবং তাদের প্রকল্পের শেয়ার হোল্ডার করা হয়েছে। সরকারের এই পরিকল্পনা কেবল গোমূত্র সংগ্রহ করে কৃষকদের অর্থ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সংগৃহীত গোমূত্রকে কৃষিকাজে ব্যবহারের উপযোগী কাঁচামাল হিসেবে কাজে লাগানোর লক্ষ্য রয়েছে। বিশেষ করে রাসায়নিক কৃষি উপকরণের বিকল্প হিসেবে গোমূত্র ভিত্তিক জৈব উপাদান বা বায়ো ইনপুট তৈরি করা যায় কিনা তা পরীক্ষা করা হচ্ছে। ভারতের বিভিন্ন অঞ্চলে গোমূত্র ব্যবহার করে প্রাকৃতিক কীটনাশক ও কৃষি উপকরণ তৈরির নজির রয়েছে। তবে প্রকল্পটি নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি এসপি সরকারের এই উদ্যোগকে কেলেঙ্কারি হিসেবে আখ্যা দিয়েছে। দলটির মুখপাত্র মোহাম্মদ আজম খানের অভিযোগ, নির্বাচনের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই এমন প্রকল্পের আয়োজন করা হয়েছে। তার দাবি, রাজ্যের গোশালা ও সেখানে থাকা গরুগুলোও আর নিরাপদ নয়। এই প্রকল্পের মাধ্যমে প্রকৃত অর্থে কোনো উন্নয়নই হবে না বলে অভিমত তার।
এদিকে সমাজবাদী পার্টির অভিযোগ সরাসরি নাকচ করেছে বিজেপি। দলের মুখপাত্রের দাবি, বিরোধীরা সরকারের প্রতিটি উন্নয়নমূলক উদ্যোগের মধ্যেই ত্রুটি খুঁজে বেড়ায়। বিশেষ করে যে জনগোষ্ঠীর স্বার্থকে সমাজবাদী পার্টি নিজেদের রাজনীতির অংশ হিসেবে তুলে ধরে, তাদেরই উপকার হবে এমন উদ্যোগেরও বিরোধিতা করছে তারা। সরকারের দাবি, প্রকল্পটি সফল হলে একদিকে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে, অন্যদিকে গোমূত্রকে কৃষিকাজে ব্যবহার করে রাসায়নিক উপকরণের উপর নির্ভরতা কমানোর সম্ভাবনাও তৈরি হতে পারে। উত্তরপ্রদেশে গরুকে ঘিরে সরকারি নীতি নতুন নয়। রাজ্য সরকার অতীতেও গোশালা, গবাদি পশুর চিকিৎসা ও গরু সংরক্ষণে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। 2021 সালে গুরুতর অসুস্থ গরুর দ্রুত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর পরিকল্পনাও ঘোষণা করেছিল রাজ্য সরকার। এদিকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের 250 দিন পার করেছে মার্কিন নৌবাহিনীর বিমান বাহিনীর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এক জায়গায় দীর্ঘদিনের এই মোতায়েন, কঠিন জীবনযাপন এবং খাবারের সংকটে জাহাজটির অনেক নাবিক মানসিকভাবে ভেঙে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। হতাশা এবং নিম্ন মনোবলের কারণে কয়েকজন নাবিক জাহাজ থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন হামলা নয়, এবার মার্কিন নৌবাহিনীকে পরাস্ত করছে অবরুদ্ধ সময়ের ভয়াল মানসিক চাপ। টানা 9 মাস ধরে মধ্যপ্রাচ্যের সাগরে ভাসতে থাকা বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর নেমে এসেছে এক বিষাদময় মনস্তাত্ত্বিক দুর্যোগ। রণক্ষেত্রের চেয়েও নাবিকদের ভেতরের মানসিক লড়াই এখন বহুগুণ বেশি মারাত্মক রূপ নিয়েছে। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে চরম হতাশা ও ভেঙে পড়া মনোবল সামলাতে না পেরে জাহাজ থেকেই সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছেন নাবিকরা। 13 আগস্ট দুটি শীর্ষস্থানীয় বিশেষায়িত সামরিক পত্রিকা নেভি টাইমস এবং স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান, যেখানে বলা হয় রণতরীটিতে থাকা প্রায় 5000 নাবিক ও মেরিন সেনা টানা 250 দিন ধরে সাগরে ভাসছেন। আধুনিক ইতিহাসে কোনো বিমানবাহী রণতরীর জন্য এটি একটি রেকর্ড। দীর্ঘ সময় বন্দরে নোঙর না করায় জাহাজটিতে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সময় নাবিকেরা জানান, কখনো কখনো দিনে তাদের কেবল আধা কাপ ভাত ও 2টি রুটি খেয়ে থাকতে হচ্ছে। সাবান ও টুথপেস্টের মতো মৌলিক জিনিসপত্রের মজুদ শেষ হয়ে গেছে। সপ্তাহের পর সপ্তাহ ধরে বন্ধ রয়েছে কাপড় ধোয়ার ব্যবস্থা। ভাঙা টয়লেটগুলো ছত্রাক ও শ্যাওলায় ভরে গিয়ে তৈরি করেছে এক চরম অস্বাস্থ্যকর পরিবেশ। এমন পরিস্থিতিতে নাবিকদের আত্মহত্যার চেষ্টার একাধিক ঘটনা সামনে এসেছে। অ্যানাবেল লোমা নামের এক নারী মিলিটারি টাইমসকে জানান, তার স্বামী এই রণতরী থেকে সাগরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছিলেন। বর্তমানে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। একইভাবে মারিয়া রদ্রিগেজ নামের অপর এক নারী জানান, তার স্বামী এক সহকর্মীকে সাগরে ঝাঁপ দেওয়ার শেষ মুহূর্তে টেনে তুলে বাঁচিয়েছেন। এখন পর্যন্ত অন্তত 6 জন নাবিক এভাবে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। এদিকে ইরান বিরোধী সামরিক অভিযানে নামানো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের গভীর অসন্তোষ ও হট্টগোলের জেরে নৌসেনাদের নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই নজিরবিহীন হাতাহাতি ও ধারালো অস্ত্রের হামলায় অন্তত 7 মার্কিন নৌসেনা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিরতিহীন দায়িত্ব পালন এবং দীর্ঘমেয়াদী মোতায়েন নিয়ে সেনা সদস্যদের অভিযোগ শুনতে সেন্ট্রাল কমান্ডের প্রধানের এক উচ্চ পদস্থ প্রতিনিধি রণতরীটিতে যান। তবে ক্ষুব্ধ নাবিকরা তাকে উদ্দেশ্য করে ভীতি প্রদর্শনমূলক দুধ্বনি দেন এবং পানির বোতল ছুঁড়ে মারেন। এর জের ধরেই এক পর্যায়ে মার্কিন সেনা সদস্যদের দুটি দলের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ধারালো অস্ত্র ব্যবহারে মর্মান্তিক এই প্রাণহানি ঘটে। এই সংকট নিয়ে মার্কিন রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মার্কিন নৌবাহিনীর অন্যতম সেরা রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন একটি মনস্তাত্ত্বিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।